পিরিয়ডিসিটি অথবা পিরিয়ডিক প্রপার্টিজ, ওই টার্মটা হচ্ছে পিরিয়ডিসিটি অথবা পিরিয়ডিক প্রপার্টিজ। এটা বোঝায় হচ্ছে অ্যাক্রস দ্য পিরিয়ড যখন যাবা, এই অ্যাক্রস দ্য পিরিয়ডের রিপিটিং ট্রেন্ডস অফ প্রপার্টিজ। ধরো পিরিয়ড 2তে গেলা, একটা রিপিটিং ট্রেন্ড হচ্ছে, পিরিয়ড 3তে গেলা, একটা রিপিটিং ট্রেন্ড হচ্ছে, এই ট্রেন্ডটা ফলো করতেছে প্রত্যেকটা পিরিয়ড। এই পিরিয়ডিক প্রপার্টিজ হচ্ছে রিপিটিং ট্রেন্ডস অফ প্রপার্টিজ, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল, অ্যাক্রস আ পিরিয়ড। এটাই হলো পিরিয়ডিক প্রপার্টি। 3 ধরনের প্রপার্টি নিয়ে আমরা ডিল করব। আয়নাইজেশন এনার্জির ডেটা, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলতে পারো, সেকেন্ড হচ্ছে অ্যাটমিক রেডিয়াসের ডেটা, আর থার্ড হচ্ছে মেল্টিং পয়েন্ট। এই 3টা এখন কনসিডার করবো পিরিয়ড 2 থেকে শুরু করে। পিরিয়ড 1-এ যেহেতু মাত্র 2টা এলিমেন্ট আছে, এটা ওরকম ট্রেন্ড ফলো করতে পারে না, কারণ বাকি সবগুলো পিরিয়ডে 8টা করে আছে। হ্যাঁ, এখন ট্রানজিশনটা বাদ দিয়ে হিসাব করে আমরা জাস্ট এভাবে যদি ধরি, এখন ইন্ডিকেশন অফ ব্লকস। ইন্ডিকেশন অফ ব্লকস, ব্লক হচ্ছে লাস্ট ইলেকট্রনটা যেই সাবশেলের মধ্যে থাকবে ওইটা হচ্ছে তার ব্লক। যেমন গ্রুপ 1 শুরু করে হাইড্রোজেন সহ, ঠিক আছে, গ্রুপ 1 শুরু করে এইগুলা সব এস ব্লক, এবং হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অলসো কনসিডার্ড অ্যাজ এস ব্লক, বিকজ এদের যদি আমি কনফিগারেশনটা নোটিস করি, হাইড্রোজেন ইট ইজ 1s1, আর হিলিয়াম যদি কনসিডার করি ইট ইজ 1s2। নতুন কনফিগারেশনটা হাতে আসতেছে, নতুন কনফিগারেশনটা কিন্তু প্রথম 20 এলিমেন্টসের জন্য সবসময় প্র্যাকটিস করো। আর ইন্ডিকেশনটা হচ্ছে ইজি, কিন্তু জাস্ট প্র্যাকটিস দেন। আগে যেভাবে লিখছো ওইটাকে জাস্ট নতুন ওয়েতে লেখার প্র্যাকটিসটা করো, অটোমেটিক হাতে চলে আসবে। তারপর এটাই থাকবে সবসময় মাথায়, আগে রুলটা আমরা অ্যাপ্লাই করবো না। সো এরা সবগুলো লাস্ট ইলেকট্রন এস ব্লকে, এস সাবশেলে। লিথিয়ামের যদি ধরো 1s2 2s1, বেরিলিয়ামের যদি ধরো 1s2 2s2। কিন্তু এখন আমি যদি পরের এলিমেন্টে চলে যাই, দিস, এটা হলো বোরন। এখন যখন বোরনে চলে যাবা তখন কনফিগারেশন দেখবা 1s2 2s2, পিতে একটা ইলেকট্রন চলে আসছে। সো লাস্ট ইলেকট্রনটা যেই সাবশেলে থাকবে ওইটাই হচ্ছে তার ব্লক। So any element in group 1, group 2 along with hydrogen and helium will be considered S block element. Any element where the outer shell electron is in p subshell will be considered p block element. তাহলে গ্রুপ 3 থেকে গ্রুপ 0 পর্যন্ত যতটি বাকি এলিমেন্ট আছে সবগুলা p block। ট্রানজিশন মেটালসরা ইউজুয়ালি এই 2 আর 3 এর মাঝখানে গ্রুপের মধ্যে থাকে। এই পুরো ব্লকটা হচ্ছে ডি ব্লক। এখন সবাইকে কিন্তু আমি ডি ব্লক এলিমেন্ট বলতে পারবো। ইন হায়ার লেভেল কেমিস্ট্রি, যেমন ওদেরকে আমি ইউনিট 5 করাচ্ছি, হায়ার লেভেল কেমিস্ট্রিতে আমরা জানবো নট অল ডি ব্লক এলিমেন্টস আর ট্রানজিশন মেটালস। ট্রানজিশনের কিছু স্পেশাল প্রপার্টিজ আছে, কিন্তু এই পুরো ব্লকটা হচ্ছে ডি ব্লক। ঠিক আছে, তার মানে তাদের লাস্ট ইলেকট্রনটা ডি সাবশেলে গিয়ে শেষ হবে। বোঝা গেছে? D1 থেকে D10 পর্যন্ত যে কোনো একটা কনফিগারেশন এন্ড হইতেছে ইলেকট্রনটা। আর এই দুইটা যে আলাদা থাকে পিরিয়ডিক টেবিলে, তোমাদের দেখবা দুইটা ব্লক আলাদা, এই একটা ব্লক আলাদা থাকে, দুইটা লাইন হলো। দিস ব্লক ইজ কনসিডার্ড এফ ব্লক। তার মানে এদের লাস্ট শেলের ইলেকট্রনগুলো এফ সাবশেলে আছে। তাহলে ব্লকের আইডিয়া হয়ে গেল। ব্লকের আইডিয়াটা তোমরা বুঝতেছো, এখানে বলাই আছে অ্যাকর্ডিং টু দেয়ার to which orbitals the highest energy electrons are in. highest energy electron মানে লাস্ট ইলেকট্রনটা, কিন্তু ঠিক আছে, ইলেকট্রন which has the highest energy is the last electron। ঠিক আছে, ওইটাই সবসময় কিন্তু বের হয় আয়নাইজেশন করার সময়, ওইটাই কিন্তু সবসময় বের হয়। ঠিক আছে, এখন এখানে পিরিয়ড 2 আর পিরিয়ড 3 যদি আমরা একটা ট্রেন্ড ফলো করি, ফার্স্ট ট্রেন্ডটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াসের ট্রেন্ড। লেফট থেকে যত রাইটে যাবা atomic radius will decrease as you move from left to right. রিজনটা কি? increasing number of protons, they have increasing number of protons। যত প্রোটনস বাড়তেছে তত পজিটিভ চার্জ বাড়তেছে নিউক্লিয়াসে, অ্যাট্রাকশন ফর ইলেকট্রনস which are in the same shell, similar shielding, একই থাকতেছে, সেম শেলে আছে ইলেকট্রনগুলা, শিল্ডিং সিমিলার। ওই ইলেকট্রনসগুলাকে প্রোটনসরা মোর স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারতেছে বিকজ দ্য নাম্বার অফ প্রোটনস আর ইনক্রিজিং অ্যাক্রস দ্য পিরিয়ড। তো পিরিয়ড 2 তে লিথিয়ামের প্রোটন সবচেয়ে কম, লিথিয়ামের ইলেকট্রনও সবচেয়ে কম, প্রোটন কম। এখন প্রোটন কম, অ্যাট্রাক্টিং পাওয়ার নিউক্লিয়াসের কম।
এখন বেরিলিয়ামের প্রোটন একটা বেশি, অ্যাট্রাক্টিং পাওয়ার একটা বেশি। এখন অনেকে কনসিডার করতে পারে স্যার ইলেকট্রনও তো বাড়ছে, ইলেকট্রনের রিপালশন আছে, কিন্তু রিপালশনটা এতটা স্ট্রং না যতটা অ্যাট্রাকশনটা স্ট্রং। যখন অ্যাট্রাকশনটা স্ট্রং হয়ে যায়, ইলেকট্রনস কাম মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস। ইফ দ্য ইলেকট্রনস কাম মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, তাইলে সাইজটা ছোট হয়ে যাবে না, রেডিয়াস। এভাবে আস্তে আস্তে অ্যাক্রস দ্য পিরিয়ড রেডিয়াসটা ছোট হয়ে যায়। তাহলে যদি আমি এখানে জিজ্ঞেস করি পিরিয়ড 2-তে সবচেয়ে বড় অ্যাটম কোনটা, সবচেয়ে বড় অ্যাটম হচ্ছে লিথিয়ামের, লিথিয়াম, আর সবচেয়ে ছোট অ্যাটম হচ্ছে নিয়নের। নিয়ন। বুঝতে পারছো? অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমের সাইজটা ছোট হইতে থাকে। জিজ্ঞেস করতে পারে কোয়েশ্চেনে ওয়াই দের ইজ আ জেনারেল ইনক্রিজ অ্যাক্রস দ্য পিরিয়ড অফ অ্যাটমিক রেডিয়াস। তখন কি কি পয়েন্ট বলবো? আমরা ফার্স্টে বলবো অ্যাক্রস দ্য পিরিয়ড নাম্বার অফ প্রোটন ইনক্রিজেস, ঠিক আছে। Electrons are attracted more strongly by the nucleus, so the electrons come more closer to the nucleus. So atomic So the radius, distance between them decreases. হ্যাঁ ওই ডিস্টেন্সটা না বইলা জাস্ট বলবা যে ক্লোজার বলে দিছে, অলরেডি ডিস্টেন্স আর বলা লাগবে না। তখন আচ্ছা, লাস্ট আচ্ছা। পয়েন্টটা বলবো অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড, ওইটার জন্য 1 মার্ক। প্রোটন চার্জ বাড়ে 1 মার্ক, নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটা বাড়ে ইলেকট্রনসের 1 মার্ক, ইলেকট্রনস কাম মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস 1 মার্ক। 4 মার্ক পর্যন্ত চাইতে পারি কোয়েশ্চেনে। যদি 4 মার্ক নাও হয়, 3 মার্ক হয়, তাও এক্স্যাক্টলি সেম পয়েন্টসগুলো দিয়ে দিবা। 2 মার্ক হয়, এক্স্যাক্টলি সেম পয়েন্টসগুলো দিয়ে দিবা, ঠিক আছে। এখানে এক্সট্রা পয়েন্ট লিখলে সমস্যা নেই, কারণ এখানে কোনো পয়েন্টই রিজেক্ট খাবে না। এক্সট্রা আমরা অ্যাড করতে পারি অ্যাটমস হ্যাভ দ্য সেম শিল্ডিং, কিন্তু শিল্ডিং এর এফেক্টটা আমরা ইউজুয়ালি আয়নাইজেশনের কথাটার সময় বলবো। যখন অ্যাক্রস দ্য পিরিয়ড আমরা আয়নাইজেশন এনার্জি নিয়ে কনসিডার করতেছি, তখন আমরা শিল্ডিং এর এফেক্টটা নিয়ে কথা বলবো। অ্যাটমিক রেডিয়াসের সময় শিল্ডিং এর এফেক্টটা ইগনোর করলেও চলবে, ক্লিয়ার। এক্স্যাক্টলি দ্য সেম পিরিয়ড ইন পিরিয়ড 2। এটা কোন পিরিয়ড? এটা যদি এই পিরিয়ড, এটা পিরিয়ড 2-তে যা আসবে, পিরিয়ড 3-তেও কিন্তু একই পিরিয়ড রিপিট হবে, মানে একই ট্রেন্ড রিপিট হবে। পিরিয়ড 4-এও কিন্তু একই ট্রেন্ড রিপিট হবে। সো এখানে আমি এই গ্রাফটা দেখিয়ে বুঝতেছি না, গ্রাফটা দেখে কি আমরা বুঝতে পারতেছি রেডিয়াস কিন্তু ন্যানোমিটারে কাউন্ট করা হয়। ন্যানোমিটার কমতেছে, ন্যানোমিটারের ভ্যালুটা কমতেছে না, রেডিয়াস ছোট হচ্ছে, ক্লিয়ার। ট্রেন্ড বোঝা যাচ্ছে। তাহলে যে আমি যদি বলতাম যে এটা পিরিয়ড 2-র জন্য করো, তাহলে পিরিয়ড 2-র সাইজটা পিরিয়ড 1 থেকে কি বড় হবে না ছোট হবে? সরি, পিরিয়ড 3 থেকে কিন্তু ছোট হবে না, এগুলা কিন্তু পিরিয়ড 3-র। যদি বলতো পিরিয়ড 2-এরটা করো, 2-এর সাইজগুলো কিন্তু আরেকটু ছোট হবে, কিন্তু ট্রেন্ডটা কিন্তু একইভাবে ফলো হবে, যেভাবে ট্রেন্ডটা আছে না একইভাবে কিন্তু ফলো হবে, কিন্তু সাইজটা শুরু হবে ছোট থেকে, বিকজ ওর তো শেল একটা কম। বোঝা গেছে? শেল একটা কম। যদি বলতো পিরিয়ড 4-এর ট্রেন্ড করো, পিরিয়ড 4-এ কিন্তু এই ট্রেন্ডটা ম্যাচ হবে না এক্স্যাক্টলি। এখানে আর্গনটা কিন্তু মিসিং আছে। আর্গনটা তাহলে যদি বলতো আর্গনটা কোন জায়গায়, আর্গনটা আরো ছোট না, এখানে আমি দিয়ে দিতাম। এইগুলো বুঝছো, এগুলো কিছু ছোট ছোট কোয়েশ্চেন থাকতে পারে না, যে আমাদেরকে কয়েকটা ভ্যালু দিল, তারপর একটা গ্রাফ প্লট করতে বললো। গ্রাফ প্লট কইরা তুমি একটা ট্রেন্ড ফলো করার পর বললো সাজেস্ট আ ভ্যালু ফর দ্য রেডিয়াস অফ যে কোনো একটা মিসিং আছে, আমরা ট্রেন্ড থেকে বের করে ফেলতে পারতেছি না, ওখানে একটা সাজেশন দিতে পারবো না। মাঝখানে ধরো ফসফরাস একটা নাই, তাহলে আমরা যদি এরকম একটা ট্রেন্ডের একটা লাইন আঁকি, ফসফরাস একটা ইন্ডিকেট করে আমরা বের করে ফেলতে পারবো না গ্রাফ থেকে, এস্টিমেশন চাবে আর কি, ইউ উইল গিভ এন এস্টিমেট। এরকম কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেন পেপারে আসে। সো আগে থেকে একটা হেডস আপ দিয়ে রাখি, এগুলো বের করতে দেয় কিন্তু। আচ্ছা, তারপর এরপরের ট্রেন্ডটা হচ্ছে অ্যাক্রস দ্য পিরিয়ড ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এটা আমরা লাস্ট ক্লাসে একটু ডিসকাস করছিলাম। পিরিয়ড 2-তে আমরা পিরিয়ড 3 নিয়ে আলাপ করি ফার্স্টে। দেখো, ফ্রম সোডিয়াম টু আর্গন জেনারেলি ইনক্রিজ করতেছে না, দের ইজ আ জেনারেল রাইজ, বাড়তেছে না, জেনারেলি আয়নাইজেশন এনার্জি বাড়তেছে, কিন্তু ছোট ছোট দুইটা ড্রপ আছে, কিন্তু ড্রপগুলো নোটিস করো কোন কোন জায়গায়। এটা হলো ম্যাগনেসিয়াম গ্রুপ 2, এটা হলো গ্রুপ, যদি আমি গ্রুপগুলো লিখি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, 4, 5, 6, 7, 8। তো যখনই গ্রুপ 3-তে একটা এলিমেন্টের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কাউন্ট করা হয়, ওটা 2 থেকে কম। যখন একটা গ্রুপ 6-এর এলিমেন্টকে কাউন্ট করা হয়, ওটা 5-এর থেকে কম। এটা একটা স্পেসিফিক ট্রেন্ড ফলো করে ওরা। পিরিয়ড 2-তেও হবে, 3-তেও হবে, 4-এও হবে, একই জিনিস হবে। এখন কিন্তু জেনারেলটা কি, টপ থেকে বটমে আমি দেখতেছি বাড়তেছে। তাহলে জেনারেল ইনক্রিজটা কি? দিস ইজ ডিউ টু ইনক্রিজিং নাম্বার অফ প্রোটনস। এখানে আমার এক্সপ্লেনেশন দিতে হবে প্রোটনস দিয়ে, ঠিক আছে। অ্যাজ ইলেকট্রনস আর বিং অ্যাডেড টু দ্য সেম শেল, ইলেকট্রনস একই শেলে অ্যাড হচ্ছে, সব এক্সট্রা গুলা।
তাহলে ইলেকট্রনগুলো যদি সব একই শেলে থাকে, দে হ্যাভ দ্য সেম শিল্ডিং, আমি বলা যায় না? দে হ্যাভ সেম শিল্ডিং। The electrons have same, the outer shell electrons have same shielding অথবা experience same shielding, okay, but shielding effect is same. There is a small drop, তারপর তো ড্রপ, আচ্ছা shielding effect same, ইলেকট্রনস এর মানে প্রোটনস এর নাম্বার বাড়তেছে, তাহলে ইলেকট্রনস গুলা কি আরো স্ট্রংলি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস নিউক্লিয়াস বলা যায় না? শিল্ডিং এফেক্ট সেম আছে, তাহলে স্ট্রঙ্গার অ্যাট্রাকশন বিটুইন প্রোটনস এন্ড ইলেকট্রনস। সো স্ট্রঙ্গার যদি অ্যাট্রাকশন হয়, বেশি এনার্জি লাগবে টু রিমুভ অ্যান ইলেকট্রন। হ্যাঁ, বেশি এনার্জি যদি লাগে, ফার্স্ট আয়নাইজেশন এনার্জির ভ্যালুটা সবসময় অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়বে, জেনারেল ইনক্রিজ। এখন যদি তোমরা আবার এই স্মল ড্রপটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, এই স্মল ড্রপটা আবার আমরা একটু ডিসকাস করি, তোমরা তো লাস্ট ক্লাসটা মিস করছিলাম, তো এখান থেকে আমরা আবার বলি। ফ্রম গ্রুপ 2 টু গ্রুপ 3 যদি চেঞ্জ হয়, আমি ম্যাগনেসিয়ামের এক্সাম্পল দিয়ে আবার তোমাদেরকে একটু বুঝাই, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম দিয়ে। ম্যাগনেসিয়াম, হ্যাঁ, কনফিগারেশনটা যদি দেখি 1s2 2s2 2p6 10টা গেল, 3s2 12টা গেল, 3s2 12টা চলে গেল। আর অ্যালুমিনিয়ামের কেসটাতে আমরা দেখতে পারতেছি 1s2 2s2 2p6 3s2 3p1 আছে, তাহলে এখানে ইলেকট্রনটা রিমুভ হইতেছে 3p সাবশেল থেকে, এখানে ইলেকট্রনটা ম্যাগনেসিয়ামের কেসে ইলেকট্রনটা রিমুভ হচ্ছে 3s সাবশেল থেকে। 3p সাবশেল বা 3s সাবশেল ইজ মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, অথবা বলতে পারো ইলেকট্রন ইন 3p সাবশেল হ্যাভ হায়ার এনার্জি দেন দ্য ইলেকট্রন ইন 3s সাবশেল। যদি এনার্জির কনসিডারেশনটা করো, 3sটা যদি এখানে হয়, 3pটা ঠিক 3s এর একটু উপরে হবে, তাহলে ওই ইলেকট্রনটার এনার্জিটা একটু বেশি আছে। একটু এনার্জি যদি বেশি ইলেকট্রনের থাকে, দ্যাট ইলেকট্রন ইজ মোর ইজিয়ার টু বি রিমুভড, কারণ নিউক্লিয়াস থেকে একটু দূরে আছে, একটু দূরে আছে, এনার্জিটা বেশি মানে একটু দূরে আছে। সো দ্যাট ইলেকট্রন ইজ মাচ ইজিয়ার টু রিমুভ, এটা এখানেই বলছে দেখো। আচ্ছা, অ্যালুমিনিয়াম ইজ স্টার্টিং টু ফিল 3p সাবশেল, আর ম্যাগনেসিয়ামের আউটার ইলেকট্রনটা 3s সাবশেলে। ঠিক আছে, ইলেকট্রন ইজ স্লাইটলি ইজিয়ার টু রিমুভ বিকজ দ্য 3p ইলেকট্রনস আর হায়ার ইন এনার্জি, সো লেস এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিমুভ দ্যাট এনার্জি। এর জন্যই কিন্তু সবসময় ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ গ্রুপ 3 এলিমেন্ট গ্রুপ 2 এলিমেন্ট থেকে একই পিরিয়ডে থাকলে একটু বেশি হবে, মানে একটু কম হবে, সরি উল্টা বলে ফেলছি, একটু কম হবে। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি একটু স্মল ড্রপ হয়, তাহলে এই ড্রপটা কি সিমিলার ওয়েতে আমরা গ্রুপ পিরিয়ড 2তেও নিতে পারতাম না? পিরিয়ড 2তে ঠিক সেকেন্ড গ্রুপের এলিমেন্ট হচ্ছে বেরিলিয়াম, থার্ড গ্রুপের এলিমেন্ট হচ্ছে বোরন, সেম প্যাটার্নটাকে রিপিট করবে না, কারণ এটা তো একটা পিরিয়ডিক প্রপার্টি, এটা তো এও সেম ভাবেই রিপিট করবে। তাহলে বোরনের কেসে জাস্ট চেঞ্জটা কই, শেল একটা কমে যাচ্ছে, তাহলে শেল যদি কমে যায়, কনফিগারেশনের জাস্ট চেঞ্জেসটা দেখো। এটা যদি আমি বোরন আর ম্যাগনেসিয়াম এর বেরিলিয়াম নিতাম, দিস ইজ বোরন, দিস ইজ বেরিলিয়াম, তাহলে চেঞ্জটা কই, 2p1, একই সেন্টেন্স প্যাটার্ন, শুধু সাবশেলের নামটা চেঞ্জ হচ্ছে, প্যাটার্নটা সেম না? এক্সপ্লেনেশন প্যাটার্নটা যদি আমি এক্সপ্লেনেশন প্যাটার্নটা লিখা শিখে রাখি সবসময়, আর এই ধরনের কোয়েশ্চেনটা যদি পরীক্ষার হলে আসে, আমি ইজিলি প্যাটার্নটা দিয়ে লেখা বলাইতে পারবো না, জাস্ট আমি কিওয়ার্ডটা চেঞ্জ করব। বুঝতে পারছো? কিওয়ার্ড খালি চেঞ্জ করার নিয়ম। এটা হলো একটা ড্রপ, তারপর আবার জেনারেলি বাড়তে থাকে। কিন্তু এখন কথা হইলো এই 3 জায়গায় আর কমলো না কেন? কারণ এদের সবগুলা ইলেকট্রনই লাস্ট কিন্তু সবটি ইলেকট্রনই কিন্তু পি সাবশেলে আছে। তাহলে এটাতে একটা p1 আছে, এটাতে একটা p2 আছে, এটাতে একটা p3 আছে, সিঙ্গেল ইলেকট্রন বাড়তেছে। সো এখানে কিন্তু শিল্ডিং সব কিছু সেম, সবার ইলেকট্রন গুলাই পি সাবশেলে আছে, পি সাবশেলে থাকলে একই এনার্জিতে আছে। তাহলে এখানে প্রায়োরিটি কে পাবে? নিউক্লিয়ার চার্জটা পাবে, মানে প্রোটনের নাম্বারটা পাবে। বেশি প্রোটন যার আছে সে বেশি স্ট্রংলি অ্যাট্রাক্ট করতেছে। ঠিক আছে, তো সবচেয়ে স্ট্রংগেস্ট আয়নাইজেশন এনার্জি হচ্ছে p3 কনফিগারেশনের এই তিনটার মধ্যে। তারপর আবার ছোট্ট করে একটা ড্রপ কেন হইল? এবার কনফিগারেশনটা দেখো, এখানে p4 হয়, এখানে p3 হয়। তাহলে p3 টু p4 এটাকে যদি আমি বক্স দিয়ে বোঝাই, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারবা। p3 মানে হচ্ছে সিঙ্গেল সবাই ইলেকট্রন আছে, দিস ইজ p3। আর p4 মানে হচ্ছে ম্যাথমেটিক্সের p3 p4 না কিন্তু আবার, হ্যাঁ ওভার হইতেও পারে, অবশ্য আমি জানি না p3 থেকে কি p4 ইজিয়ার, এটা যে দিছে সে জানতে পারবে। কি বলো?
P3 থেকে কি P4 ইজিয়ার? হ্যাঁ, আমার কাছে P4 টা ইজিয়ার লাগে P3 থেকে, কেন জানি। কিন্তু আয়নাইজেশন এনার্জির কেসে P4 টা কিন্তু ইজিয়ার টু রিমুভ। এখন কেন ইজিয়ার টু রিমুভ এটা আমি বলি, এখানে এই পেয়ারটার জন্য। অরবিটালে যখন ইলেকট্রন পেয়ার থাকবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন গ্রেটার হবে। ইফ দের ইজ এ গ্রেটার রিপালশন বিটুইন ইলেকট্রনস, ইট ইজ মাচ ইজিয়ার টু লুজ দ্য ইলেকট্রন। কারণ রিপালশনটা তো তাড়াতাড়ি বের হয়ে যাবে, সে টোকা মারলে বের হয়ে যাবে। কিন্তু এই P3 কনফিগারেশন থাকলে কারোর মধ্যে তো রিপালশনটা ওরকম নাই, অরবিটালস এর মধ্যে রিপালশন নেই, কারণ এগুলো তো তিন অ্যাঙ্গেলে, কোনো ঝামেলা নেই তো। কিন্তু এখানে তো একই অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন আছে। সো এনি এলিমেন্ট উইথ P4 কনফিগারেশন, তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা সবসময় P3 থেকে কম হবে। ইটস আ রিপিটিং ট্রেন্ড, এটাতে কিন্তু কোনো চেঞ্জ নেই। যেমন P1 যদি থাকে আর S যদি থাকে, P আর S এর মধ্যে যদি ডিফারেন্স হয়, P এর ইলেকট্রনটা ইজিলি বের হইতে পারে একই শেলে থাকলে। আবার অন্য একজনের শেলের ভিতরে, ধরো ইনার শেলের S নিতেছো, 1 নাম্বার শেলের S নিতেছো, 2 নাম্বার শেলের P নিতেছো, তাইলে কিন্তু এই ট্রেন্ড ফলো হবে না। এটা একই শেলের মধ্যে হইতে হবে। 2S 2P, 3S 3P, ঠিক আছে? 1S আর 2P কিন্তু কনসিডার করা যাবে না, ঠিক আছে? সো এভাবেই কিন্তু চেঞ্জ দুটা হয়, এই কথাটা কিন্তু বলেই দিছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু এখান থেকে পড়ে নিবা। স্মল ড্রপ বিটুইন যে ফসফরাস এন্ড সালফার, এটা হলো P3 কনফিগারেশন ছিল, এটা P4 ছিল। রিজন হচ্ছে সালফারের আউটার ইলেকট্রনটা পেয়ার্ড 3p অরবিটালসে। আবার সেকেন্ড ইলেকট্রনটার জন্য স্লাইট রিপালশন হয়, ঠিক আছে, which makes the second electron easier to remove. কিন্তু ফসফরাসে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা হয় না, বিকজ the electrons are unpaired. You can say the p electrons are unpaired, অথবা বলতে পারো the p subshell is half filled. সাবশেলটা এই কথাটাও বলা যায়, এটাও আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, হাফ ফিল্ড। দিস ইজ হাফ ফিল্ড p subshell, আর এখানে দিস ইজ পার্শিয়ালি ফিল্ড, পার্শিয়ালি ফিল্ড। এখন কেউ পার্শিয়ালি ফিল্ড হইলে তার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন আছে পেয়ার্ড ইলেকট্রনস এর কারণে, দ্যাটস ওয়াই it is much easier to lose an electron from partially filled subshell. Okay, okay, now এই কথাগুলাই কিন্তু স্যার আমরা লাস্ট ক্লাসে কিন্তু এইগুলা করছিলাম। হ্যাঁ, সেকেন্ড ট্রেন্ড হচ্ছে তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড। ওকে, এবার আমরা যদি লাস্ট আরেকটা ট্রেন্ড আছে, মেল্টিং পয়েন্টের ট্রেন্ড, পিরিয়ড 2 নাও, পিরিয়ড 3 নাও, ঠিক আছে? এখন মেল্টিং পয়েন্টের ট্রেন্ডটা কি দেখতেছো? এখানে দেখে কেমন হাবিজাবি লাগতেছে না? হ্যাঁ, হাবিজাবি লাগতেছে, কিন্তু আমি হাবিজাবিটা কমাই দিই। আমরা পিরিয়ড, এটা হলো পিরিয়ড 3, ব্লু লাইনটা হচ্ছে পিরিয়ড 3। পিরিয়ড 3 মানে হচ্ছে সোডিয়াম, হ্যাঁ এটা হচ্ছে পিরিয়ড 3, এই ব্লু লাইনটা পিরিয়ড 3, আর এই গ্রিন এই ব্ল্যাক লাইনটা হচ্ছে পিরিয়ড 2। এখন এখানে ট্রেন্ড কি বুঝাইতেছে? ফর দ্য ফার্স্ট 4 এলিমেন্টস ফার্স্ট আয়নাইজ মানে মেল্টিং পয়েন্ট বাড়ে, আবার দেন কমে। এই 4টে এলিমেন্টে কিন্তু কমতেছে না, প্রথম 4টে এলিমেন্টে বাড়তেছে, তারপর কমতেছে। তাহলে জেনারেল ইনক্রিজটা আসলে নাই। এখানে আমি বলতে পারি মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস ফর দ্য ফার্স্ট 4 এলিমেন্টস, দেন ডিক্রিজেস অ্যাক্রস পিরিয়ড 2 বা পিরিয়ড 3। এগুলোও কিন্তু একই, ইনক্রিজ দেন ডিক্রিজ। হ্যাঁ, নন মেটালস এসে কমে যায়। এখন সবসময় মনে রাখবা, পিরিয়ড 4-এ যারা আছে, মানে গ্রুপ 4-এ যারা আছে, তারা সবসময় they are not molecules, they are always giant covalent structures, যেটা আমরা ও লেভেলসে পড়ছি। জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, কার্বন, সিলিকন, এরা সবাই জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচারস। ওকে, এখন পিরিয়ড 2-তে কেসটা হচ্ছে, পিরিয়ড 2-তে দের ইজ অ্যান এলিমেন্ট বোরন। বোরনও কিন্তু একটা জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, বোরনও জায়ান্ট কোভ্যালেন্ট। তার মানে আমরা যদি একটু পিরিয়ডিক টেবিলটা নোটিস করি,
পিরিয়ডিক টেবিল যায় কই বারবার হারায় যায়। পিরিয়ড টেবিলটা দাঁড়াও, পিরিয়ড টেবিলটা ওই জানি থাকে, খালি হারায় যায় পিরিয়ডিক টেবিলটা। এগুলো যে লিস্ট করে রাখছিলাম কিন্তু পিরিয়ডিক টেবিলটা আবার হারায় গেছে। এখানে দাঁড়াও আছে পিরিয়ডিক টেবিল, এই যে এখানেই কই জানি আছে, এই যে পিরিয়ডিক টেবিল। এটারে ডেস্কটপে লক করে রাখতে হবে। তাহলে এখানে দেখতে পারতেছি এই যে পিরিয়ড 2-তে বোরনও জায়েন্ট কোভালেন্ট স্ট্রাকচার, কার্বনও জায়েন্ট কোভালেন্ট স্ট্রাকচার। এখন জাস্ট অ্যাক্রস দ্য পিরিয়ড অফ পিরিয়ড 2 যদি দেখো, আমি যদি সবার উপরে তাদেরকে ইন্ডিকেট করি তারা কি স্ট্রাকচার, আমি জিএম লিখলাম। জিএম মানে জায়েন্ট মেটালিক, জায়েন্ট মেটালিক, মেটাল মানে জায়েন্ট মেটালিক। আচ্ছা, এটা হচ্ছে জায়েন্ট কোভালেন্ট। জিসি জায়েন্ট কোভালেন্ট, পড়াশোনা না করলে হয়ে যাবে জিসি। জায়েন্ট কোভালেন্ট না কিন্তু, গন কেস। ঠিক আছে, ঠিক আছে। সো এরপরে সবাই কিন্তু মলিকিউল, ঠিক আছে, মলিকিউল, সিম্পল মলিকিউল, সিম্পল মলিকিউল। এরা সব এখন সিম্পল মলিকিউল, ঠিক আছে, সিম্পল মলিকিউল। এইটুক পর্যন্তই দিলাম, কারণ এরা সবাই কি, এরা সবাই কিন্তু কি অ্যাটম, এরা কিন্তু সব অ্যাটমিক, সিঙ্গেল অ্যাটমিক, ঠিক আছে। সো আমি গ্রুপ 1 থেকে গ্রুপ 7 পর্যন্তই ধরলাম ট্রেনটা। এখানে দেখি আরো কতটুকু পর্যন্ত আর্গনও কিন্তু আছে, কিন্তু আর্গন কিন্তু মলিকুলার না, ঠিক আছে, সিঙ্গেল। আচ্ছা, এখন এই যে ট্রেনটা, এই ট্রেনটাও ওরা সিমিলার ভাবে ফলো করবে, শুধু অ্যালুমিনিয়ামটা মেটাল এসে পড়ছে, কারণ এখানে একটা স্লাইড ট্রানজিশন হচ্ছে না, মনে আছে ওই যে বলে জিগজ্যাগ লাইন দিছিলাম যে, কারণ মেটাল টু নন মেটাল ক্যারেক্টার হচ্ছে না, ঠিক আছে। তো পিরিয়ড 3-তে গেলে একটা মেটাল বাড়বে, পিরিয়ড 4-এ গেলে আরেকটা মেটাল বাড়বে, এগুলা কিন্তু মেটাল বাড়তেছে। পিরিয়ড 5-এ আবার কিন্তু গেলে আরেকটা মেটাল করে বাড়বে, ঠিক আছে। সো এগুলা কিন্তু সব মেটাল জিগজ্যাগ লাইন। এর জন্যই কিন্তু অ্যালুমিনিয়াম আরেকটা এক্সট্রা জায়েন্ট মেটাল আসছে। তার মানে এখানে পিরিয়ড 3-তে কিন্তু 3টা জায়েন্ট মেটাল, জায়েন্ট মেটাল কিন্তু 3টা, অ্যালুমিনিয়াম পর্যন্ত জায়েন্ট মেটাল, তারপরে কিন্তু আবার জায়েন্ট কোভালেন্ট। তাহলে পিরিয়ড 2 পিরিয়ড 3-তে জায়েন্ট কোভালেন্ট আছে 2টা। এরপরে কি আর জায়েন্ট কোভালেন্ট কেউ আছে? এরপরে কি আর জায়েন্ট কোভালেন্ট কেউ আছে? দ্য জায়েন্ট কোভালেন্ট স্ট্রাকচারস অফ, তাহলে এখানে অনেক নলেজ আছে কিন্তু দেখো। তাহলে জায়েন্ট কোভালেন্ট স্ট্রাকচারস অফ নন মেটালস এক্সিস্ট করে এই 2টা, এক্সিস্ট করতেছে এই 2টা। সে হচ্ছে একটা কার্বনের, আরেকটা হচ্ছে সিলিকনের। আর বাকি যারা আছে নন মেটালস সবাই কিন্তু সিম্পল মলিকুলার স্ট্রাকচারস, কেউ জায়েন্ট কোভালেন্ট হইতে পারেনি। আরেকটা নন মেটাল আছে, 3টা অ্যাকচুয়ালি জায়েন্ট স্ট্রাকচার, বোরনকেও তো নিতে হবে। বোরন অ্যাজ অ্যান এলিমেন্ট অলসো ইজ আ জায়েন্ট কোভালেন্ট স্ট্রাকচার, বুঝা গেছে? এই হলো 3টা। তাহলে 3টা তোমরা এক্সেপশন মাথায় রাখলাম। ট্রেন্ডের হিসাব করলে সবসময় পিরিয়ড সবচেয়ে হাইয়েস্ট যেটার বয়লিং পয়েন্ট হয়, হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কিন্তু সবসময় মেল্টিং পয়েন্ট সবসময় জায়েন্ট কোভালেন্ট স্ট্রাকচার হয়, বিকজ দে হ্যাভ দ্য স্ট্রংগেস্ট বন্ড। মেটালের কিন্তু এতটা স্ট্রং না, যে পরিমাণ স্ট্রং জায়েন্ট কোভালেন্ট, ইটস আ ভেরি স্ট্রং কোভালেন্ট স্ট্রাকচার। ওকে, এখন পিরিয়ড 2-তে হাইয়েস্ট হচ্ছে বোরনের, কার্বন থেকেও বেশি। বোরন হ্যাজ মোর স্ট্রঙ্গার জায়েন্ট কোভালেন্ট স্ট্রাকচার দেন কার্বন। এখন একটু ট্রেন্ডটা দেখো, পিরিয়ড 2-তে বোরনেরটাই সবচেয়ে বড় না? বোরনেরটাই সবচেয়ে বড় হইতেছে না থার্ডটা? এখানে যদি লিথিয়াম লেখো, বেরিলিয়াম লেখো, বোরন লেখো, কার্বন লেখো, এখানে নাইট্রোজেন দাও এলিমেন্ট, অক্সিজেন দাও, ফ্লোরিন দাও, আর লাস্টে যেটা দিতে চাও ওই যে নিয়ন। সো দিস ইজ দ্য ওয়ে। বোরনের আমি দেখতে পারতেছি সবচেয়ে হাইয়েস্ট এখানে, মোর হায়ার দেন কার্বন। কিন্তু পিরিয়ড 4-এ গেলে সিলিকন একটা সবচেয়ে হাইয়েস্ট না? পিরিয়ড 3-তে, সরি ওটা পিরিয়ড 2 ছিল। পিরিয়ড 3-তে গেলে ইয়েরটা সবচেয়ে হাইয়েস্ট না সিলিকনের? ইউ মাস্ট রিমেম্বার দিস ট্রেন্ড অফ পিরিয়ড 3 অ্যান্ড দ্য চেঞ্জ উইথ পিরিয়ড 2। দুইটাই কিন্তু রিপিটিং ট্রেন্ড, দুইটাই কিন্তু রিপিটিং ট্রেন্ড, বাড়ে দেন কমে, বাড়ে দেন কমে। শুধু এক্সেপশনটা কই, পিরিয়ড 2-তে বোরনেরটা বড়, ঠিক আছে। পিরিয়ড 2-তে ডিফারেন্সটা হচ্ছে পিরিয়ড 2-তে বোরনেরটা বড়, আর পিরিয়ড 2-তে বোরন আর কার্বন এই দুইটা জায়েন্ট কোভালেন্ট। পিরিয়ড 3-তে শুধু একটা জায়েন্ট কোভালেন্ট, ঠিক আছে। এই হলো ডিফারেন্সটা। এখন জেনারেল ট্রেন্ডটা কি? মেল্টিং এন্ড বয়লিং পয়েন্টস এর জেনারেল ট্রেন্ডটাতে কি? বাড়ে দেন কমে, এটা তো বুঝছো।
এখন কেন বাড়তেছে? কারণ প্রথমে মেটালস, তাহলে মেটালিক ক্যারেক্টার আছে, দে হ্যাভ মেটালিক ক্যারেক্টার মানে মেটালিক বন্ডিং এক্সিস্ট করে তাদের মধ্যে। সো স্ট্রঙ্গার, যত আস্তে আস্তে যত অ্যাক্রস যাচ্ছে তত মেটালিক বন্ডটা স্ট্রঙ্গার হচ্ছে, বিকজ আয়নটা কি হইতেছে, আয়ন ইলেকট্রন রিলিজ করতেছে, ইলেকট্রন বেশি বেশি করে রিলিজ করতেছে, আয়নটার চার্জ বাড়তেছে, সাইজ ছোট হয়ে যেতেছে, চার্জ বাড়তেছে। এগুলো তো আয়নিক বন্ডিং এর সময় আরো ডিটেলসে পড়বা। রাইট নাও মেটালিক বন্ডিং এর জাস্ট জেনে রাখতেছো, মেটালিক বন্ডিং এর স্ট্রেংথ বাড়তেছে বিকজ আয়নের সাইজ ছোট হইতেছে, ডিলোকালাইজ ইলেকট্রনের সাথে অ্যাট্রাকশনটা বাড়তেছে ফ্রম ম্যাগনেসিয়াম টু অ্যালুমিনিয়াম। এই তিনটা বাড়লো বিকজ মেটালিক বন্ডিং এর স্ট্রেংথ বাড়তেছে। এটুকু যদি আমি আইডেন্টিফাই করে নিতে পারি। এই তিনটার থেকে সিলিকন কেন বেশি? ইট ইজ আ জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, ইট ইজ আ ম্যাক্রোমলিকিউল জায়ান্ট কোভ্যালেন্ট, ঠিক আছে? দে হ্যাভ মেনি স্ট্রং কোভ্যালেন্ট বন্ডস, আ লট অফ এনার্জি ইজ নিডেড টু ব্রেক দ্য বন্ডস বিটুইন দ্য অ্যাটমস। সো ভেরি হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, সবচেয়ে বেশি গ্রেটেস্ট। এরপরে ফসফরাস থেকে সালফার, ক্লোরিন, ফসফরাস, এগুলা ফসফরাস থেকে আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে? সিম্পল মলিকুলার স্ট্রাকচার তাদের মধ্যে, এর অবশ্যই কম হবে। এখন জাস্ট আমরা বলবো এই লন্ডন ফোর্সটা আপাতত ওয়ার্ডটা না ইউজ করলেও চলবে, জাস্ট সে উইক ইন্টারমলিকুলার ফোর্সেস। লন্ডন ওয়ার্ডটা না ইউজ করলেও চলবে ইউনিট 1-এ, এটা ইউনিট 2-তে ইউজ করলে ঠিক আছে, এটা ইউনিট 1-এ না ইউজ করলেও চলবে, ইউজ করলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, এই ওয়ার্ডটা ইউজ করবা। ইন্টারমলিকুলার ফোর্স এখানে লন্ডন ফোর্স স্পেসিফিক, আমরা কিন্তু এ লেভেলস ইন্টারমলিকুলার ফোর্স স্পেসিফিকলি শিখা ফেলাবো যে কয়টা টাইপ আছে সবকিছু। সো লিটল এনার্জি ইজ নিডেড টু ওভারকাম দেম অথবা ব্রেক দেম। এখন এখানে একটা ছোট্ট খেলা আছে, ফসফরাসেরটা একটু বেশি, সিলিকনেরটা একটু বেশি ফসফরাস থেকে, হালকা বেশি। যদি এটা জিজ্ঞেস করে যে ফসফরাসের কেন, হ্যাঁ, সালফারেরটা হালকা বেশি ফসফরাস থেকে। সালফারেরটা যদি হালকা বেশি হয় কারণ সালফারের মলিকুল অ্যাটমস বেশি আছে ফসফরাস থেকে। দিস ইজ হাউ দে এক্সিস্ট। সালফারের অ্যাটম 8টা থাকে, ফসফরাসের অ্যাটম 4টা থাকে, তো মলিকুল সালফারেরটা বড়, সালফারের মলিকুলটা ফসফরাস মলিকুল থেকে বড়, অ্যাটম না কিন্তু। সালফারের মলিকুলটা ইজ গ্রেটার, মানে বিগার দেন ফসফরাস মলিকিউল, দ্যাটস ওয়াই ইন্টারমলিকুলার ফোর্সটা সালফারে স্ট্রঙ্গার। বুঝা গেছে? ইন্টারমলিকুলার ফোর্সটা এই কারণে সালফারের স্ট্রঙ্গার। এখন কিসের ডেল এস টোটাল সিস্টেম প্লাস সারাউন্ডিংস, কিন্তু এখানে এটা ইউজ হবে না তো। হ্যাঁ, আর এর সাথে কিছু একটা ছিল, না না মাইনাস নেই, শুধু পজিটিভ। হ্যাঁ, আমাদের কিন্তু রেকর্ড আছে, আমার কাছ থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল, রেকর্ডিং এ আছে কিন্তু, হ্যাঁ রেকর্ডিং হয়ে গেছে কিন্তু। সো আর্গন ইজ মোনোঅ্যাটমিক, সিঙ্গেল অ্যাটম হয়ে এক্সিস্ট করে, সো তাদের মধ্যেও ফোর্সেস অফ অ্যাট্রাকশন লন্ডন ফোর্সেসই হবে। তো সবচেয়ে কম হচ্ছে আর্গনের, সবচেয়ে কম, নোবেল গ্যাসগুলো সবচেয়ে কম হয় কারণ ওরা সিঙ্গেল অ্যাটম হয়ে মলিকুল হয়ে থাকে, সিঙ্গেল অ্যাটম। তাহলে ওদেরও সিম্পল মলিকুলার স্ট্রাকচার ধরতে পারবো। তাইলে তিনটা ট্রেন্ড, এই তিনটা ট্রেন্ড দিয়ে কিন্তু আমরা আসলে এই চ্যাপ্টারের কনক্লুশন করে দিব। লাস্ট পার্ট ছিল এটাই। এখানে দেখো পুরো চ্যাপ্টারের, তাহলে পুরো কাহিনীটা বুঝছো না? এখন পুরো চ্যাপ্টারের মধ্যে আমি যদি শুরু থেকে রিকল করি কি কি পার্ট আছে। নতুন টাইপ অফ কনফিগারেশন ফার্স্ট পার্ট, ওই কনফিগারেশনকে ইউজ করে আয়নাইজেশন কনসেপ্টে আসা। সেকেন্ড পার্ট, আয়নাইজেশন প্রসেসটা হইলো কিভাবে, অ্যাটমের যে আইসোটপস গুলা আসলো কিভাবে, ওগুলাকে কাউন্ট কিভাবে করলাম, ম্যাস স্পেকট্রোমেট্রি আরেকটা পার্ট। ঠিক আছে, ওই ম্যাস স্পেকট্রোমেট্রির ওই যে ক্লোরিন আর ব্রোমিনের ম্যাস স্পেকট্রোমেট্রিটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝাই দিয়েছিলাম। এটা ভালো করে সবসময় শিখতে হবে কারণ এটা রিলেটেডলি ম্যাক্সিমাম থাকবে। আরেকটা পার্ট, তারপর আমরা আসলাম ইলেকট্রন ফিলিং অর্ডারে। ঠিক আছে, যেমন সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন অরবিটালে দিতে হয়, অরবিটাল কম এনার্জি ওয়ালা অরবিটালরে আগে ফিল আপ করতে হয়, বেশি এনার্জি ওয়ালা অরবিটালরে পরে ফিল আপ করতে হয়। অরবিটাল পুরোটা পেয়ার্ড না হলে আনপেয়ার্ড রেখা পরের অরবিটালে যাওয়া যায় না, এটা শিখলাম। কিছু কিছু ইলেকট্রনিক কনফিগারেশনের এক্সেপশন ছিল ডিউ টু ফর গ্রেটার স্টেবিলিটি, ওইটা শিখলাম। যে এস এর ইলেকট্রনটা 4s এর আগে 3d ফিল আপ হবে, 5s এর আগে 4d ফিল আপ হবে, এই জিনিসটা আমরা শিখলাম। তারপর ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডস গুলা। এখন সবসময় যখন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলে তখন তো সহজ হয়ে যায়। এখন যদি কখনো কোয়েশ্চেন দেয়, ছোট্ট একটা আইডিয়া দিই তোমাদেরকে।
ধরো সেকেন্ড, এবার আমি যদি ধরো বলি, এখানে দেখো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আমি বলতেই পারি একটু আগে যেটা ট্রেন্ড করছি, অফ অ্যালুমিনিয়াম বা এমজি ইজ গ্রেটার দেন দ্যাট অফ, কোন এলিমেন্টটা অ্যালুমিনিয়ামের সাথে মিলাইলাম, এটা হলো আমাকে বলেই দিছে। ঠিক আছে, যদি বলে এক্সপ্লেন whether the second ionization energy, ফার্স্ট কিন্তু খেলা শেষ, এই একটা কোয়েশ্চেন দিয়ে আমরা আসলে এই কনক্লুশন করব। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, তোমরা জাস্ট এটা ফলো করো তাহলেই বুঝবা। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম, এক্সপ্লেন ওয়েদার ইজ লোয়ার অথবা হায়ার দেন দ্যাট অফ কোন এলিমেন্ট, অ্যালুমিনিয়াম। এখন কম্পেয়ার করো ম্যাগনেসিয়ামেরটা সেকেন্ডটা কি লোয়ার নাকি হায়ার। এটা করার জন্য দ্য বেস্ট ওয়ে টু ডু ইট ইজ ফার্স্ট কনফিগারেশন গুলো দেখো, এমজিও প্লাস হয়ে গেছে, এএলও প্লাস হয়ে গেছে, রাইট, একটা ইলেকট্রন কমে গেছে না, কনফিগারেশন এখন কি রয়ে গেল, কনফিগারেশন দিয়ে করলে না খুব ইজি হয়ে যায়। এখন একটা ইলেকট্রন কমে গেছে, 3s1 হয়ে গেছে, আর এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 হওয়ার কথা, 3p1টা নাই, কিন্তু দুইজনের ইলেকট্রনই কিন্তু 3s সাবশেল থেকে বের হইতেছে, তাহলে কম্পেয়ার করবা তো প্রোটন দিয়ে, একই ইলেকট্রন একই সাবশেলে আছে, কম্পেয়ার করবা প্রোটন দিয়ে, বুঝছো? তাহলে আমি যদি এইভাবে লিখি, ইন বোথ কেসেস সেকেন্ড ইলেকট্রন, আমি লিখতে পারি না ফার্স্টে, আমি এই জিনিসটা তো বুঝছি, সেকেন্ড ইলেকট্রন ইজ রিমুভড ফ্রম 3s সাবশেল, লেখা যায় না, রিমুভড ফ্রম 3s সাবশেল, 3s লেখা, 3s সাবশেলও লিখতে পারো, 3s অরবিটালসও লিখতে পারো, কোনোটাই ভুল হবে না, 3s সাবশেল। দ্য শিল্ডিং remains same, but Al has more protons than Mg, অ্যালুমিনিয়ামের প্রোটন বেশি, so the electrons in Mg, আমি যদি উল্টা করে লিখি, is less strongly attracted by the nucleus, ঠিক আছে, এগুলো আমি সুন্দর করে লিখলাম, লেস স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস, যখন লেস স্ট্রংলি অ্যাট্রাক্টেড হবে, লেস স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস, ইলেকট্রনস ইন অ্যালুমিনিয়ামটা মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড, কারণ ওর প্রোটন বেশি, যে লেস স্ট্রংলি অ্যাট্রাক্টেড তার আয়নাইজেশন এনার্জিটা কম হওয়া উচিত না, তাহলে লাস্টে লিখে দিবা, সো দেয়ারফর বলতে পারো, লাস্টে কনক্লুশনে লিখে দাও, দেয়ারফর Mg has lower second ionization energy than অ্যালুমিনিয়াম, লোয়ার, লাস্টে লিখে দিলা, বুঝছো? সেকেন্ড আয়নাইজেশন এনার্জি দেখো, এখানে কিন্তু 4 মার্ক পর্যন্ত আসতে পারে, 4 না হইলেও 3 তো আসবে। আমি আর সেন্টেন্সটা কমপ্লিট করলাম না। আচ্ছা স্যার, সেকেন্ড ইলেকট্রন বলতে কি, মানে সেকেন্ড রুম থেকে ইলেকট্রন যেটা নেওয়া হয়েছে? আরে বেটা, অরিজিনাল অ্যাটম ছিল, অরিজিনাল অ্যাটমের কনফিগারেশন কি ছিল, এই যে আমি অরিজিনাল অ্যাটমের কনফিগারেশনটা লিখতেছি, 3s2, Mg13 হ্যাঁ 3s2 ছিল, 3p1 ছিল, তখন ইলেকট্রনটা এই ঘর থেকে বেরোচ্ছিল, এই ঘর থেকে বেরোচ্ছিল, এখন একটা ইলেকট্রন অলরেডি চলে গেছে, নাও দ্য কনফিগারেশন ইজ Mg প্লাস যখন হয়ে গেছে আর L প্লাস, সেকেন্ড ইলেকট্রনটা তো প্লাস থেকে বেরোবে, দিস ইজ নাও দ্য কনফিগারেশন। বোথ কেসেসে আমি দেখতে পাচ্ছি, বোথ কেসেসে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনটা 3s সাবশেল থেকে বের হচ্ছে, তার মানে কি একই শিল্ডিং, তাহলে এখানে ফ্যাক্টরটা পাবে কে, প্রোটনস, আচ্ছা আচ্ছা, ইলেকট্রনস গুলাকে মোর স্ট্রংলি অ্যাট্রাক্ট করে রাখতেছে অ্যালুমিনিয়ামেরটা, সো ম্যাগনেসিয়ামের সাথে যদি অ্যাট্রাকশনটা কম হয়
কম হয় তাহলে ওর ফার্স্ট সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা লোয়ার হবে, তাহলে মার্কস গুলো ডিস্ট্রিবিউটেড হবে 1 1 1 আর 1 4 পর্যন্ত যাইতে পারে। আর যদি 4 না হয় 3ও হয় তাও এই 4টা পয়েন্টই হবে। ঠিক আছে স্যারেরা, 4 যদি না হয়ে 3 মার্ক হয় তাও কিন্তু এই 4টা পয়েন্টই লিখবা। ঠিক আছে, কারণ দুইটা পয়েন্টে একসাথে 1 মার্ক হইতে পারে, কারণ একটার একটার সাথে জয়েন্ট হইতে পারে। এ লেভেলস কিন্তু এরকমই, মনে হবে দুইটা লাইন লিখতেছো 2 পয়েন্ট, কিন্তু 2 পয়েন্ট আর হবে না। ঠিক আছে, 2 পয়েন্ট আর হবে না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার শেষ।